আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইলিয়াস, কি খবর? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অনলাইনে তো দেখতেছি এ, জুলাই সনদকে কেন্দ্র করে হাঁ বোর্ডের পক্ষে অনেক প্রসারণা চলছে। সরকার পক্ষ প্রসারণা চালাচ্ছে, আবার তোমরা সচেতন মহল হাঁ বোর্ডের পক্ষে প্রসারণা চালাচ্ছ। তো তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়তেছো রাষ্ট্রবিজ্ঞানের উপরে। তো জুলাই সনদের উপরে আমার অনেক বিষয় জানার আছে। তোমাকে হাতের কাছে পেয়ে এখন অনেকগুলি বিষয় আমার জানার খুব ইচ্ছা জাগছে, বিশেষ করে জুলাই সনদের উপরে। আমি কতিপয় বিষয় তোমাকে প্রশ্ন করবো, আশা করি তুমি আমার এই প্রশ্নগুলির উত্তর দিবে। বিশেষ করে জুলাই সনদটা মানে কি, এই বিষয়ে একটু আমাকে বুঝাই বলো। ইনশাআল্লাহ। আসলে জুলাই সনদটা হচ্ছে এই যে জুলাই 5ই আগস্টে যে মূলত গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, ছাত্র এবং জনগণের আন্দোলনে। এই যে আন্দোলনের যে মূল লক্ষ্য ভিত্তি, এই আন্দোলন করে যে একটা সরকারকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে সেখান থেকে যে আরেকটা নতুন সরকার গঠন করছে, এই নতুন সরকার গঠন হওয়ার পর পুরনো সরকারের যত অনিয়ম, যত আইন শৃঙ্খলাগুলোকে তারা যেই জায়গাতে স্থবির করে দিয়েছে, যেখানে তারা নিয়ম বহির্ভূত একটা আইন সংসদে বাস্তবায়ন করেছে, যেখানে তারা একটা লিগ্যাল আইনটাকে কি করছে, তারা সেখান থেকে রিমুভ করে নিয়েছে আমাদের কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে। এই সমস্ত জিনিসগুলো এবং পরবর্তী ধাপে, পরবর্তী প্রজন্মে আমাদের দেশের জন্য যেই জিনিসগুলো ভালো হবে, এই সার্বিক দিকগুলো নিয়ে 6টা কমিটি, সংস্কার কমিটি গঠন করে বিভিন্ন তাদের মতামত পেশ করে। সেই মতামতের ভিত্তিতে সর্বশেষ 48টা প্রস্তাবে 30টা রাজনৈতিক দল বসে এটার একটা মানে বই আকারে নির্দিষ্ট লিপিবদ্ধ করা হয় কিছু আইন। এটাই হচ্ছে মূলত জুলাই সনদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বুঝাই বলার জন্য ধন্যবাদ। আমি দ্বিতীয় কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। জি ইনশাল্লাহ, বলুন। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে জনগণের করণীয় কি? জি হুজুর, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জুলাই সনদটা মূলত যে গণভোটটা সরকার আয়োজন করছে, এই গণভোটটা আয়োজনের কিন্তু আগেই গণভোট আয়োজন হওয়ার কথা ছিল, পরবর্তীতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল। পরবর্তীতে যে 30টা রাজনৈতিক দল মিলে এটা সমঝোতা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেনি এবং কয়েকটা রাজনৈতিক দল খুব করে চাপ প্রয়োগ করছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন যেন একই দিনে হয়। সেই ক্ষেত্রে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা হয়েছে। তো এখানে আসলে জনগণের যেটা করণীয় আপনার জুলাই সনদকে বাস্তবায়ন করার পক্ষে, সেটা হচ্ছে গণভোটে তারা হ্যাঁ ভোট প্রদান করবে এবং এই হ্যাঁ ভোটটা তারা মুখস্থ প্রদান করবে না। তারা মূলত জুলাই সনদ সম্পর্কে বিস্তারিত জানবে। আসলে জুলাই সনদে এই জনগণের কী রাইটসগুলো, কী অধিকারগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে, তাদের ক্ষতিকর কী জিনিসগুলো এখান থেকে পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে মূলত জুলাই সনদ নিয়ে যেটা একটা প্রোপাগান্ডা বলেন, গুজব ছড়ানো হয় যে আসলে জুলাই সনদটাকে এমন করে দেখানো হয় যে জুলাই সনদটাই আমাদের কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধান হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো আসলে এরকম না। আমাদের সংবিধান হচ্ছে অনেক বড় একটা বই, সেইখানে যেই আর্টিকেলগুলো আছে সেখানের জুলাই সনদটা সেখানে সংযোজন হবে। বিগত ফ্যাসিস্ট সরকার অথবা তার আগে ধারাবাহিকভাবে যে সরকারগুলো ছিল, সেই সরকাররা বিভিন্ন সময়ে এই সংবিধানটাকে সংশোধন করছে। এই সংশোধন করতে গিয়ে বিভিন্ন লিগ্যাল রাইটসগুলো, লিগ্যাল মৌলিক অধিকারগুলো মানুষের খর্ব করে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট, আরও এরকম কয়েকটা আইন আছে যেগুলোকে তারা কী করছে, কাটছাট করে নিছে। কাটছাট করে বাদ দিয়ে তারা কী করছে, সংবিধানটাকে ছোট করে ফেলছে। আর সেই ক্ষেত্রে এই জুলাই সনদের মাধ্যমে এমন একটা স্ট্রং সংবিধান তৈরি করা হচ্ছে, যেটার মাধ্যমে ইচ্ছা করলো কোনো ফ্যাসিস্ট দ্বিতীয়বার আর বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এখানে জনগণের যেটা করণীয় সেটা হচ্ছে জুলাই সনদ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা, প্রথমে বিস্তারিত বুঝে তারপর হচ্ছে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়ে জুলাই সনদ হ্যাঁ ভোট দিয়ে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে জুলাই সনদকে বাস্তবায়নে রূপ করা। আমি পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। জি ইনশাল্লাহ, বলুন। পরবর্তী সময়ে
এখন গণভোটে হ্যাঁ অথবা না ভোট দুইটার একটাই তো জিতবে। জি অবশ্যই। তো হ্যাঁ ভোট জিতে গেলে অথবা না ভোট জিতে গেলে পরবর্তী কোনো সমস্যা হবে কি না? হ্যাঁ, আপনি অনেক ধন্যবাদ। আপনি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর প্রশ্ন করছেন। এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কি হবে, আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে কি হবে? প্রথমে আসি হ্যাঁ জয়যুক্ত হয়। যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে যায় তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সেটা আমাদের সংবিধানের সাথে সংযোজন হয়ে যাবে। সংবিধানের এই নীতিগুলো ঢুকে যাবে যেখানে যেখানে ঢোকার কথা। কোনো কারণে যদি জুলাই সনদে মানে আপনার গণভোটে না জয়যুক্ত হয়, হুম, তাহলে দেখেন এখানে শুধু এই জনগণই বিপদে পড়বে না, ওভারঅল মানে সবাই মিলে বিপদে পড়বে। কীরকম? প্রথম কথা হচ্ছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন সংবিধান অনুযায়ী আগামী 29 সাল পর্যন্ত কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে কোনো নেই, সংশয় রাখার কিছুই নেই। তো জুলাই রেভলিউশনের মাধ্যমে এরকম একটা পরিস্থিতি তৈরি করে একটা কি সরকারকে, স্বৈরাচারকে কি করছে, দেশ থেকে প্রত্যাহার করানো হয়েছে। তো সেটার তো একটা ভিত্তি লাগবে। হুম, যদি আপনার ভিত্তি না থাকে, যেমন বর্তমান আমাদের যে কনস্টিটিউশন, সেখানে 13শ সংশোধনীতে যেমন দেওয়া আছে যে সংবিধানের এই আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট টোটালি হুম, এখান হুম, থেকে উইথড্র করা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, থাকবে না হুম, হুম, বাংলাদেশে, হুম, এইরকম করে সংবিধানটাকে সংশোধন করা হয়েছে। হুম, তাহলে সেখানে ইন্টারিম সরকারেরও কথা উল্লেখ নাই। হুম, তাহলে হুম, প্রথম কথা হচ্ছে, আপনি যে অভ্যুত্থানের তো কোনো সুযোগ নাই, কারণ অভ্যুত্থান তো অভ্যুত্থানই, সেটা যে কোনো জায়গায় ঘটতে পারে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে আপনি যে একটা সরকার গঠন করবেন, সেটা আপনি কিভাবে গঠন করবেন? এটা এই সরকার গঠন করার তো কথা আপনার সংবিধানে নাই। হুম, তাহলে আপনার প্রথম কথা হচ্ছে, এই যে আপনি ইন্টারিম সরকার গঠন করছেন, ইন্টারিম সরকার গঠন করার কথা তো আপনার সংবিধানে লিপিবদ্ধ করতে হবে, এটাকে লিগ্যাল করতে হলে। হুম, হুম, দ্বিতীয়ত হচ্ছে, এই সরকার হুম, যদি হুম, আপনার এই কোনো নির্বাচন অ্যারেঞ্জ করে, হুম, সেই নির্বাচন যদি আপনার সরকারের বৈধতা না থাকে, তাহলে নির্বাচন বৈধতা পাবে না। হুম, আচ্ছা, নির্বাচন বৈধতা না পেলে এই সরকার যদি কোনো সংস্কার করে, সেটার বৈধতা হবে না। হুম, হুম, তৃতীয়ত হচ্ছে, এই সরকারের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, হুম, সেই দলগুলোর নির্বাচনের বৈধতা হবে কি না? হবে না। হুম, কারণ সরকারের যেখানে বৈধতা নাই, তাহলে নির্বাচনের তো বৈধতার প্রশ্নই আসে না। তারপরে দেখেন, নির্বাচন হওয়ার পরে সেটা যেই কোনো XYZ যেই কোনো দল আপনার জিততে পারে। জিতলে সেই যে দলটা জিতলো জনগণের প্রত্যক্ষ ভোটে জিতলো, এত সুন্দর সরকারের, বাংলাদেশের এত হাজার কোটি টাকা খরচ করে এত সুন্দর একটা নির্বাচন অ্যারেঞ্জ করলো, সমস্ত বেশিরভাগ দলগুলোর আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পর সেই নির্বাচিত সরকারের যে হুম, হুম, নির্বাচিত হয়েছে, তাদের এই নির্বাচনটা সুষ্ঠু থাকার পরেও হুম, আপনার আইনগত কি তাদের কোনো বৈধতা থাকবে? তাদের তো বৈধতা থাকবে না। তাহলে তাদের এই সমস্ত প্রক্রিয়াটাকে আপনার কি করতে হবে? যদি আপনার বৈধতা দিতে হয়, তাহলে অবশ্যই আপনার আগে হ্যাঁ ভোটে গণভোট জয়যুক্ত করতে হবে, এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে হুম, বাস্তবায়ন করতে হবে। আশা করি হুম। আপনি বুঝতে পারছেন। জি, এক কথায় হচ্ছে কি, এই গণভোট যদি না ভোট জিতে যায় হুম, তাহলে জুলাই বিপ্লব হস্তবিদ্ধ হয়ে যাবে, অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকার হস্তবিদ্ধ হয়ে যাবে, জি, এবং 2026 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনও হস্তবিদ্ধ হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ হবে। এবং যারা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও হস্তবিদ্ধ হয়ে যাবে। জি, কোনো এক সময় কিন্তু তারা রাষ্ট্রদ্রোহী মামলার সম্মুখীন সম্মুখীন হতে হয়ে পারে, যাবে। এবং কাল হুম, তারা যে জিতবে, এই হুম, জিতার পরেও তো তাদের বৈধতা পাবে না। কারণ হচ্ছে, আপনার জুলাই রেভলিউশনের যে সনদটা, এটা যদি বৈধতা না পায়, হুম, তাহলে আপনি ইন্টারিম সরকার দিয়ে নির্বাচন দিয়ে আপনি ক্ষমতায় গেলেন, হুম, ইন্টারিম সরকারে তো বৈধ না, আপনার নির্বাচন কিভাবে বৈধ হবে? হ্যাঁ, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি। অতএব আমি বুঝতে পারলাম যে যেই কিছুর বিনিময়ে হোক জি, হাঁ ভোট দিতেই হবে, জি, এবং হাঁ ভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া, জি, এবং এই নির্বাচন 2026 12 ফেব্রুয়ারি এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া। আমি স্বীকৃতি। পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ বলেন। জুলাই সনদের পক্ষে জি, রাজনৈতিক দলগুলোর কেন থাকা প্রয়োজন? একটা ভালো প্রশ্ন করছেন, যদিও এই প্রশ্নটার উত্তর আগের প্রশ্নে কিছুটা দিয়ে দিয়েছি।
তার জুলাই সনদের পক্ষে রাজনৈতিক দলগুলো কেন থাকবে? প্রথমত হচ্ছে এই যে স্বৈরাচার সরকারকে এখান থেকে উৎখাত করা হয়েছে, তারপরে একটা ইন্টারিম সরকার গঠন করা হয়েছে। এই ইন্টারিম সরকার গঠন করার পরে বিভিন্ন সংস্কারের কার্যক্রম করা হয়েছে, নির্বাচন অ্যারেঞ্জ করা হয়েছে। এই রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচনে হচ্ছে অংশগ্রহণ করতেছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এই জুলাই সনদে 30টা রাজনৈতিক দল ছিল এই সনদটা করার সময়, লিপিবদ্ধ করার সময় অথবা সংস্কার কমিটিতে। তাদের মতাদর্শটাকে তারা টিকিয়ে রাখতে হলে অবশ্যই তারা গণভোটের পক্ষে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা তো মূলত রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের জনপ্রতিনিধিত্ব গ্রহণ করে জাতীয় সংসদে গিয়ে তাদেরকে যে জনগণ ভোট দিছে তাদের সুবিচার বলেন, তাদের সেবা বলেন, এটা নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে যদি এরা যদি জুলাই সনদের সাথে না থাকে, এরা যদি হ্যাঁ ভোটের সাথে না থাকে, তাহলে তারা যে রাজনীতি করবে, তারা যে সংসদে যাবে, তারা যে নির্বাচন করবে, সেই নির্বাচনেরই তো বৈধতা থাকবে না। তাহলে সুতরাং তাদের নিজস্ব নির্বাচন বৈধতা দিতে হলেও তাদেরকে জুলাই পক্ষে থাকতে হবে। সুন্দর, একেবারে সুন্দর প্রশ্ন। এর চাইতে একদম সুন্দর প্রশ্নের উত্তর আর হতেই পারে না। আমি পরবর্তী কোশ্চেন দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। জুলাই সনদ কি আমাদের যে জাতীয় সংবিধান, সে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা? হ্যাঁ জি, আপনি বর্তমানে যে প্রচলিত যেই গুজবটা, সবচেয়ে ট্রেন্ডটা, এই ট্রেন্ডের উপরে একটা ভালো প্রশ্ন করছেন। আসলে মানুষকে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আমাদের সংবিধান সম্পর্কে অতটা ধারণা রাখে না, আবার জুলাই সনদ সম্পর্কে অতটা ধারণা রাখে না। মূলত জুলাই সনদ এবং সংবিধান দুইটা আলাদা জিনিস। আমাদের সংবিধান মূলত প্রণয়ন করা হয়েছে 72 সালে। সেই সংবিধান ধারাবাহিকভাবে কখনো পরিমার্জন, কখনো পরিবর্তন করা হয়েছে। তো কখনো পরিমার্জন করতে গিয়ে দেখা গেছে যে এটাকে যখন সংশোধন করতে গিয়ে দেখা গেছে গুরুত্বপূর্ণ কিছু রুলসগুলো সেখান থেকে আউট করে দেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে একটা সরকার আউট করছে, আরেকটা সরকার আন্দোলন করছে। যেমন প্রথমে বিএনপি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট আউট করলো, সেখানে বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট আউট করে নির্বাচন দিল। নির্বাচন দেওয়ার পর সরকারও গঠন করলো, কিন্তু টিকতে পারলো না। আন্দোলনের কারণে সরকার পড়ে গেল। পড়ার পরে আবার কি করছে, কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যারেস্ট করছে, করে আবার কি করছে, নির্বাচন দিছে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে। তো এখানে মূল কথা হচ্ছে জুলাই সনদের সাথে আমাদের কনস্টিটিউশন মানে আমাদের সংবিধান কোনো সাংঘর্ষিক না। মানুষ যেটা মনে করে যে জুলাই সনদটা সংবিধান, সংবিধান তো আমাদের আছে। জুলাই সনদে আমাদের 48টা পয়েন্ট 30টা রাজনৈতিক দলের মাধ্যমে এটা এক করা হয়েছে সংস্কার কমিটির মাধ্যমে। এই পয়েন্টগুলো জুলাইয়ে আমাদের সংবিধানে এন্ট্রি করা হবে। যেমন একটা গুজব ছড়ানো হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আমাদের পরম করুণাময় আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা, এইরকম কিছু কথা কিছু রাজনৈতিক দল অথবা নেতাদের মুখ থেকে আমি শুনতে পাই। কিন্তু তারা আসলে কনস্টিটিউশন সম্পর্কে তাদের কোনো ভালো ধারণা নেই। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং কনস্টিটিউশন পড়তে হয় আমার বিভিন্ন কারণে, সেখান থেকে আমি কনস্টিটিউশনটা লাস্ট কয়েকদিনে অনেকবার পড়ছি এবং জুলাই সনদটাও পড়লাম। পড়ার পর আমি আসলে এখানে সাংঘর্ষিক কোনো কিছুই দেখতে পাইনি। যেটা বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ওকে উৎখাত করা হচ্ছে, আসলে সেখানে কোনো কিছু নেই। বরং সেখানে বলা হয়েছে যে সম্প্রীতি বজায় রাখার জন্য, ধর্মীয় সম্প্রীতি, মানে আমি মুসলমান, আমি আমার মুসলিম ধর্ম প্রচার করব, অথবা আমার মুসলিম ধর্ম আমি পালন করব, হিন্দু ধর্ম পালন করবে, এরকম সম্প্রীতির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত এখানে কয়েকটা জিনিস একেবারে খুব ভালো জিনিস, যেমন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপর আপনার বিচার বিভাগের স্বাধীনতা, প্রধান নিরীক্ষকের স্বাধীনতা, তারপরে আপনাদের পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে বিপিএসসিকে স্বাধীন করা, তারপরে হচ্ছে আপনার যে কোনো কিছু সংবিধান ইচ্ছা করলেই একটা দল, রাজনৈতিক দল সংবিধান সংশোধন করতে পারবে না। হয় সে প্রথমত নিম্নকক্ষে হচ্ছে এটা প্রস্তাব করবে, উচ্চ কক্ষে সেটার সমর্থন লাগবে। ক্যাবিনেট সিস্টেম করে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন। তারপরে হচ্ছে অবশ্যই আপনার কোনো সংবিধানের কোনো আইন রদ বদল করতে হলে অবশ্যই গণভোটের আয়োজন করে। এই আইনগুলো শুধুমাত্র জাতীয় সংবিধানে লিপিবদ্ধ সংযোজন করা হচ্ছে,
নট, এটার সাথে আসলে আমাদের সংবিধানে কোনো সাংঘর্ষিকতা নেই। ৭২-এর সব যারা বলে যে ৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে, তো ৭২-এর সংবিধান তো আছে অলরেডি। ৭২-এর সংবিধান মানে তো এই বিগত ফ্যাসিস্ট সরকার যেটা চালাই গেছে ওটাই তো ৭২-এর সংবিধান। ওখান থেকে অনেক কিছু ছোট ছোট করে কেটে কেটে সরানো হয়েছে। তাহলে আপনি যদি সংস্কার চান, একটা ভালো বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আপনার সেই সংস্কারের পথে আপনাকে যেতে হবে। আপনি ৭২-এর সংবিধান যেটা আছে সেটা তো ৭২-এর সংবিধানে আছে, আমাদের তো নতুন সংবিধান না। এখানে শুধু সংবিধানে কোনো নতুন কিছু বিষয় যুক্ত করা হচ্ছে, আর কিছুই না। যাক, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী আমি কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। জুলাই সনদের মাধ্যমে কি কি সংশোধন হওয়া সম্ভব? আমি আপনি বিগত যে প্রশ্নগুলো করছেন, বিভিন্ন প্রশ্নে ঘুরে ঘুরে আমি অনেকগুলো আলোকপাত করছি, অনেকগুলো বিষয়ের আলোকপাত করছি। তারপরও মূলত 30টা রাজনৈতিক দল অনেক দিন থেকে আপনার করে আলোচনা করে প্রায় 84টা সংশোধনী প্রস্তাব এনেছিল। সেখান থেকে 48টা হচ্ছে আমলে নেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকটা জিনিস ছিল মূলত একেবারেই গুরুত্বপূর্ণ, যেমন আপনার আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি। তারপরে হচ্ছে আপনার যেমন একজন লোক 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা একটা রাষ্ট্রের জন্য ভালো দিক, তাহলে নতুন নেতৃত্ব আসবে। তারপরে হচ্ছে যখনই নির্বাচন হবে তখনই কেয়ারটেকার ইন্ডিভিজুয়াল একটা সরকার, স্বতন্ত্র একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারপর নির্বাচন হবে, তাহলে আর কারো পক্ষে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যদি আমি আমার হাতে ক্ষমতা রেখে যদি আমি নির্বাচন দেই, আবার আমিও সেই নির্বাচনে পদপ্রার্থী, তাহলে জিনিসটা কেমন হাস্যকর হয়ে গেল না? অবশ্যই থার্ড পার্টি কাউকে ক্ষমতায় আনতে হবে, সেটাই কেয়ারটেকার গভর্নমেন্ট, এইটা দিক। তারপরে আপনি যদি উল্লেখযোগ্য বলেন, যেমন বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগকে যদি রাজনৈতিক ভাবে প্রভাবিত করে, তাহলে বাংলাদেশের বিচারগুলো তার সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে আপনার প্রধান নিরীক্ষকের নিয়োগ, তারপর প্রধান বিচারপতির নিয়োগ, এগুলো থাকতে হবে ফেয়ার। সবচেয়ে বড় জিনিস যেটা, সংসদীয় যে স্থায়ী কমিটি, সেখানে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে আপনার একমুখী যারা সরকার গঠন করছে তারাই যদি সমস্ত কিছুতে থাকে, আর যারা বিরোধী দল তারা যদি কোনো কিছুতে না থাকে, তাহলে তো সেখানে ইমব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে না সেখানে। আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই আপনার ভোটার দুইজনকেই হচ্ছে আপনার ক্ষমতা দিতে হবে, সেটা হচ্ছে তুলনামূলকভাবে কম বেশি, যাদের ভোট বেশি তারা বেশি পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যেমন উচ্চ কক্ষের যেই ব্যাপারটা, আপনি দেখা গেছে যে আপনি আসন পাইছেন অনেক, মনে করেন 250 আসন পাইছেন, 250 260 আসন পাইছেন, কিন্তু ভোটের জরিপে অন্য একটা দল অনেক বেশি ভোট পাইছে, তাহলে একটা মেজরিটি, একটা বাংলাদেশের একটা মেজরিটি পার্সেন্ট সেখানে কি করবে, তার রায় থেকে বঞ্চিত হচ্ছে। তারা তো ভোট দিছে, তার প্রার্থী পাস করেনি। তো সেখানে দেখা যাচ্ছে যদি উচ্চ কক্ষ থাকে, একটা আইন যখন সংশোধন হবে, উচ্চ কক্ষে সেই ভোটের আনুপাতিক হারে হচ্ছে সেখানে গঠন করা হবে, উচ্চ কক্ষে আসন সংখ্যা বরাদ্দ দেওয়া হবে। সেই ক্ষেত্রে মনে করেন ইচ্ছে করলেই কোনো একটা রাজনৈতিক দল এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নিতে হলেই কি করতে হবে, আপনার সবার সাথে সমঝোতা করে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে এই যে পিএসসির যে ব্যাপারটা, আপনার বিসিএস ক্যাডার, মূলত বাংলাদেশ তো একটা আমলাতান্ত্রিক দেশ, এখানে সমস্ত কিছু আপনার হচ্ছে নির্ভর করে হচ্ছে আমলাদের উপর। তো সেই আমলারাই হচ্ছে আমার দেশের মূলত এই পুরো দেশটাকে কন্ট্রোল করে। সেটা আপনি প্রশাসনিক বলেন, সেটা আপনার মিলিটারি বলেন, সেটা আপনার এই অন ফিল্ড লেভেল বলেন, সমস্ত জায়গাতে তাদেরই হচ্ছে পাওয়ারটা। তো সেই জায়গাতে এই নিয়োগটা, এই কমিটিটা যদি আপনার সম্পূর্ণরূপে স্বাধীন না থাকে, এই কমিটিটাতে যদি দলীয় কোন্দল থাকে, দলের ক্যাডার বাহিনী দিয়ে গঠন করার সম্ভাবনা থাকে, তাহলে তো আপনি পরবর্তীতে দেশে সুশাসন কায়েম করতে পারেন না। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাকে একটা কথা বলি, যেমন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু ম্যাকিয়াভেলি। তো ম্যাকিয়াভেলির মতে সুশাসনের মূল মন্ত্র কিন্তু দুইটি, একটা হচ্ছে স্বচ্ছতা আর একটা হচ্ছে জবাবদিহিতা। এখন আপনার যদি স্বচ্ছ আপনি কাজ করলেন, কিন্তু স্বচ্ছ আপনি কতটুকু কাজ করছেন সেটার স্বচ্ছতাটা উঠে আসবে জবাবদিহিতার মাধ্যমে। এখন আপনি যদি কারোর কাছে জবাবদিহি না হন, আপনি যদি কাউকে জবাবই দিতে না হয়, সেই ক্ষেত্রে তো আপনার স্বচ্ছতাটা প্রকাশ পাবে না, সুশাসন কিভাবে সেখানে আশা করেন? সুতরাং মূলত কথা হচ্ছে যে আপনার এই যে দুই দুই দল থেকে, রাজনৈতিক দলের বিরোধী দল এবং সরকার দল থেকে হচ্ছে আপনার করা সংসদে স্থায়ী কমিটিগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া, যেমন ডেপুটি স্পিকার,
তারপর হচ্ছে একই দল, উনি তো একটা মনে করেন একটা দলীয় সরকারের প্রধান, দলীয় প্রধান, হুম। উনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি যখন মনে করেন XYZ যে কোনো দলের আপনি সভাপতি থাকলেন, সেখানে যখন আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, সেইখানে আপনি বলতে পারবেন না যে যে আমাকে ভোট দেয়নি তার প্রধানমন্ত্রী আমি না। তখন কিন্তু আপনি পুরো দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আপনি একটা পুরো দেশের প্রধানমন্ত্রী, আবার আপনি হচ্ছেন কি একটা দলের সভাপতি, তাহলে জিনিসটা একটু মানে একটু সাংঘর্ষিক হয়ে গেল না? যখন আপনি দলের প্রধানমন্ত্রী থেকে দেশের দলের সভাপতি থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন আপনার উচিত হবে দলকে আপনি রিমুভ করা। আবার যখন নির্বাচন হবে তখন আপনি দলে এসে নির্বাচন করুন, বাট এই সময়টাতে আপনি পুরো দেশের জনপ্রতিনিধি, নট এ আপনি একটা পার্টির প্রতিনিধি না, আপনি দেশের প্রতিনিধি। এই হইলো একটা দিক। দ্বিতীয়ত যেমন আমাদের রাষ্ট্রপতির এই ক্ষমতার যে ভারসাম্য, এটা একটা কিন্তু মেজর দিক। মেজর দিক কেন? আমাদের রাষ্ট্রপতি আমরা জানি, ইতিপূর্বে দেখে আসছে, রাষ্ট্রপতি কেমন জানি একটা পদ, শুধু দাঁড়িয়ে আছে, আর কোনো কাজ নাই। তো আবার প্রধানমন্ত্রী ওভারঅল, সেই ক্ষেত্রে এই ক্ষমতার প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে কিছুটা নিচু করে রাষ্ট্রপতির ক্ষমতা আরো বৃদ্ধি করা, এই যে একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরে এই যে নির্বাচনকালীন সরকারের যে কেয়ারটেকার গভর্নমেন্টের দিক, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো একেবারেই আমাদের জন্য এসেনশিয়াল। তারপরে আপনার এই সংবিধানে যে সংশোধন করতে হলে জনমত গঠন করা, জনগণের সরাসরি অংশগ্রহণ, এটা একটা দিক। তো আমি সর্বোপরি মনে করি যে যেই দিকগুলোর কথা আমি বললাম, যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো মূলত আমাদের আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের দেশের সংবিধানে অবশ্যই সংযুক্ত করা উচিত। যাক, অনেক সুন্দরভাবে জুলাই সনদের উপরে অনেকগুলি প্রশ্ন করলাম, প্রশ্ন সুন্দর সুন্দর উত্তর পেয়ে গেলাম। আশা করি আমাদের এই ভিডিওর দ্বারা আমাদের এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জুলাই সনদকে স্বীকৃতি দিতে গিয়ে তারা অবশ্যই হাঁ ভোট দিবে, এক। দ্বিতীয়ত, তারা গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে তারা সংস্কারমূলক একটি ইনসাফের রাষ্ট্র গঠনে তারা হাঁয়ের পক্ষে তারা ভোট দিবে। যারা না ভোটের দিকে অবস্থান করবে, বুঝতে হবে সে ওই গতানুগতিক পদ্ধতি, ফ্যাসিস্ট হাসিনার পদ্ধতি অবলম্বন করতে চায়। সে এই দেশের মধ্যে খুন খারাপি, গুম খুন, হত্যা, গণহত্যা, চুরি ডাকাতি, এগুলিকে সে কায়েম রাখতে চায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। তো কাজে এই দেশের মানুষকে আরও সচেতন হওয়া জরুরি, গতানুগতিক পদ্ধতিকে বের হয়ে একটা ইনসাফের রাষ্ট্র গঠনে হাঁ ভোটের বিকল্প নেই। হ্যাঁ, সর্বশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা একেবারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা বাক্যে এক জায়গায় এসে উপস্থিত মানে হচ্ছে একমত হওয়া উচিত। সেটা হচ্ছে প্রতীক যার যার, হ্যাঁ ভোট সবার। সবার প্রতীক আপনি ধানের শীষ, নাঙ্গল, মোমবাতি, চেয়ার, দাড়িপাল্লা, ফুটবল, আরও যে প্রজাপতি যে প্রতীকগুলো আছে দিতে পারেন, যেটাতে ইচ্ছা। কিন্তু আপনি একজন সচেতন নাগরিক হিসাবে, আপনার রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, রাষ্ট্র গড়ার কারিগর হিসাবে আপনার অবশ্যই উচিত হবে হ্যাঁ ভোটে আপনার অবশ্যই টিক দেওয়া। ইলিয়াস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতেও ইনশাল্লাহ তোমার কাছ থেকে জুলাই সনদের উপরে আর একটা ভিডিও নিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।